Assalamu alaikum everyone. Welcome back to our spoken English course. Today we are starting the second lesson of our spoken English course. In this lesson, a very important topic will be discussed. We learn how to make simple and correct sentence in the past tense. আজকের ক্লাসে আলোচনা করা হয়েছে ওয়াজ ওয়ার দিয়ে আপনি কিভাবে অতীতকাল প্রকাশ করবেন। তাহলে খেয়াল করেন, অতীত পরিচয়, পেশা, অবস্থান এবং চলমান অতীতকাল বোঝাতে ওয়াজ ওয়ার ব্যবহার হয়। আপনার অতীত পরিচয়, পেশা, অবস্থান ইত্যাদি যখন আপনি প্রকাশ করবেন, তখন আপনি হয়তো ওয়াজ অথবা ওয়ার ব্যবহার করবেন। এখন প্রশ্ন হলো যে ওয়াজ কখন ব্যবহার করবেন এবং ওয়ার কখন ব্যবহার করবেন। ইউ ও বহুবচন হলে ওয়ার ব্যবহার করবেন। যেমন ইউ ওয়ার, উই ওয়ার, দেই ওয়ার, ইউ ওয়ার, দেই ওয়ার, উই ওয়ার। এইভাবে বহুবচন হলে ওয়ার ব্যবহার করবেন। এবং বাকি সব সাবজেক্টের ক্ষেত্রে ওয়াজ ব্যবহার হয়। যেমন শি ওয়াজ, করিম ওয়াজ, রহিম ওয়াজ, ফাতেমা ওয়াজ, আই ওয়াজ, এরকম হয়। তা ওয়াজ ওয়ার অর্থ কি? ওয়াজ ওয়ার এর বাংলা অর্থ হলো ছিল, ছিলে, ছিলাম, বা ফেসিভ অর্থে আসলে হয়েছিল, হয়েছিলে, হয়েছিলাম, এরকম অর্থ হবে। আপনার নাম বা পরিচয় বোঝানোর জন্য আপনার ওয়াজ ওয়ার ব্যবহার হয়, নেম অর আইডেন্টিটি। যেমন খেয়াল করেন, মাই নেম ওয়াজ কামাল, আমার নাম কামাল ছিল। আপনার এই নামটা অতীতে কামাল ছিল, পরবর্তীতে হয়তো পরিবর্তন করেছেন, এরকম বোঝাচ্ছে আর কি। তা অতীত বোঝাতে হলে ওয়াজ ব্যবহার হচ্ছে। ওয়াজের পরে সরাসরি একটা নাউন বসে যাবে, অর্থাৎ নামবাচক শব্দ বসে যাবে, তাহলে সাধারণ অতীতকাল হবে আর কি। তা মাই নেম ওয়াজ কামাল, যদি আমরা নেম বলি, নেম হবে না, নেম। এম ওয়াই, মাই শব্দের অর্থ হলো আমার, নেম শব্দের অর্থ হলো নাম, ওয়াজ অর্থ হলো ছিল, কামাল নাম তো নামেই ব্যবহার হবে, কামাল অর্থ কামাল। মাই নেম ওয়াজ কামাল, আমার নাম কামাল ছিল। হি ওয়াজ মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু ছিল। হি ওয়াজ মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু ছিল। দেই ওয়ার, দেই যেহেতু বহু বচন এই জন্য ওয়ার ব্যবহার হচ্ছে। দেই ওয়ার, তারা ছিল, স্টুডেন্টস মানে ছাত্র ছাত্রী উভয়টাই ব্যবহার হয়। দে ওয়ার স্টুডেন্টস, তারা ছাত্র ছিল বা শিক্ষার্থী ছিল। আপনার পেশা বোঝানোর জন্য ওয়াজ ওয়ার ব্যবহার হয়, প্রফেশন। যেমন খেয়াল করেন, আই ওয়াজ, আমি ছিলাম, এ ফার্মার। এখানে খেয়াল করেন, এটা এ বলতে পারি, তবে বাক্যের মাঝে চলে আসছে, বাক্যের মধ্যে চলে আসছে, এখন তাড়াতাড়ি বলতে হবে। এই জন্য এ না বলে আমরা বলবো আ। আ ফার্মার, একজন কৃষক। আই ওয়াজ আ ফার্মার, আমি একজন কৃষক ছিলাম। ফার্মার এভাবেও বলতে পারি, বা এখানে র সাউন্ডটা একটু কম করতে পারি। ফার্মার, কৃষক। শি, শি অর্থ হলো সে, এটা দ্বারা মহিলা বোঝায় আর কি। শি ওয়াজ, সে ছিল, আ টিচার, একজন শিক্ষক। আ মানে একজন, টিচার মানে শিক্ষক। শি ওয়াজ আ টিচার, সে একজন শিক্ষক ছিল। দেই ওয়ার, তারা ছিল। ওয়ার্কার মানে শ্রমিক, আর এখানে নাউন, নাউনের শেষে এস যুক্ত হয়েছে, এই জন্য বহু বচন হবে, ওয়ার্কার্স, শ্রমিকরা। তাহলে খেয়াল করেন, দেই ওয়ার ওয়ার্কার্স, তারা শ্রমিক ছিল। শারীরিক অবস্থা বা ফিজিক্যাল কন্ডিশন বোঝানোর জন্য আপনার ওয়াজ ওয়ার ব্যবহার হয়। যেমন খেয়াল করেন, আই ওয়াজ টায়ার্ড, যদি এখানে র উচ্চারণ করি, কিন্তু ব্রিটিশ অ্যাকসেন্টে র উচ্চারণ না করলেই হয়। আই ওয়াজ টায়ার্ড, আমি ক্লান্ত ছিলাম। হি ওয়াজ সিক, সিক মানে অসুস্থ। হি ওয়াজ সিক, সে অসুস্থ ছিল।
দে ওয়ার তারা ছিল, কি ছিল? হেলথি, সুস্থ বা স্বাস্থ্যবান। হেলদি বলার প্রয়োজন নেই, হেলথি বলবো। দে ওয়ার হেলথি, তারা সুস্থ ছিল। মানসিক অবস্থা বা মেন্টাল কন্ডিশন বোঝানোর জন্য আপনার ওয়াজ ওয়ার ব্যবহার হয়। যেমন খেয়াল করেন, আই ওয়াজ হ্যাপি, আমি খুশি ছিলাম বা সুখী ছিলাম। শি ওয়াজ স্যাড, সে দুঃখিত ছিল। উই ওয়ার এক্সাইটেড, যদিও আমরা এক্সাইটেড বলি, তবে শুদ্ধ উচ্চারণটা হবে এক্সাইটেড। ঠ সাউন্ডের পরে ইডি যুক্ত হলে তখন রস্বইকারের মতো সাউন্ড হয়, একার হয় না। তাহলে উই ওয়ার এক্সাইটেড, আমরা উত্তেজিত ছিলাম। গুণ, বৈশিষ্ট্য বা কোয়ালিটি বোঝানোর জন্য আপনার ওয়াজ ওয়ার ব্যবহার হয়। যেমন হি ওয়াজ, সে ছিল। কাইন্ড শব্দের অর্থ হলো দয়ালু। এখানে খেয়াল করেন, কাইন্ড না বলে আমি বলতেছি কাইন্ড। কেন ক না বলে খ সাউন্ড করতেছি? মনে রাখবেন, শব্দের শুরুতে ফি, ঠি, খে, সি, কিউ, ফি, ঠি, খে, সি, কিউ, এই পাঁচটি লেটারের কোনো একটি লেটার যদি থাকে বা সিলেবলের শুরুতে, তখন মুখ থেকে অতিরিক্ত বাতাস বের হয়। তখন কাইন্ড না বলে বলতে হবে কাইন্ড। পারসন না বলে বলতে পারসন। মানে আপনার মুখ থেকে অতিরিক্ত বাতাস বের করবেন। টাইম ইজ ওভার না বলে বলবেন টাইম, টাইম ইজ ওভার, টাইম। বাতাস বের করবেন। ফি, ঠি, খে, সি, কিউ, এই পাঁচটি লেটার। এই হিসাবে ক্যাট আমরা খে বলতে পারি। খে বললে তাহলে বলবো কাইন্ড। এটাকে ইংরেজিতে বলা হয় এসপিরেশন সাউন্ড বা লেটার্স। আচ্ছা, খেয়াল করেন। আর আরবিতে হামস আর কি। হি ওয়াজ কাইন্ড, সে দয়ালু ছিল। কাইন্ড শব্দের অর্থ হলো দয়ালু। হি দ্বারা পুরুষ বোঝায়। শি ওয়াজ ওয়ানেস্ট, যদিও অনেকে এইসের উচ্চারণ করে হনেস্ট বলে, হনেস্ট শুদ্ধ না, অনেস্ট। আর ওয়ানেস্ট থেকে এটা আরো শুদ্ধ হলো ওয়ানিস্ট, এটা রস্বইকারের মতো বলতে পারেন। শি ওয়াজ ওয়ানেস্ট, সে সৎ ছিল। দে ওয়ার ফলাইট, তাহলে ফলাইট না ফলাইট, বাতাস বের করতে পারি আমরা। দে ওয়ার ফলাইট, তারা ভদ্র ছিল। ফলাইট, ফ মানে বাতাস বের হবে, যেহেতু পি আসছে এই জন্য। তাহলে দে ওয়ার ফলাইট, তারা ভদ্র ছিল। ফলাইট শব্দের অর্থ হলো ভদ্র। আপনার এইজ অর্থাৎ বয়স বোঝানোর জন্য আপনার ওয়াজ ওয়ার ব্যবহার হয়। বয়সের ইংলিশ হলো এইজ, বা ওল্ড অর্থ বয়স বা পুরাতন অর্থ হিসাবে ব্যবহৃত হয়। যেমন খেয়াল করেন, আই ওয়াজ, আমার ছিল, কি ছিল? সেভেন, সেভেন বা সেভেন। আই ওয়াজ 7 ইয়ার্স। সেভেন যেহেতু একের অধিক সংখ্যা, বহু বচন, এই হিসাবে ইয়ার এটা শেষে এস যুক্ত হয়েছে বহু বচন বোঝানোর জন্য। আর ওল্ড শব্দের অর্থ হলো বয়স, বা এইজ শব্দের অর্থ বয়স। তাহলে খেয়াল করেন, আই ওয়াজ 7 ইয়ার্স ওল্ড, আমার বয়স 7 বছর ছিল, বা 7 ইয়ার্স ওল্ড, এটাও বলতে পারেন। হি ওয়াজ 10 ইয়ার্স ওল্ড, এখানে 10 না বলে আমি 10 বলতেছি, কারণ হলো ঠি পাইলাম, ঠি হলো শব্দের শুরুতে এসেছে, এই জন্য বাতাস বের করব, তাহলে 10 হবে। হি ওয়াজ 10 ইয়ার্স ওল্ড, তার বয়স 10 বছর ছিল। দে ওয়ার, তাদের ছিল, কি ছিল? 8 ইয়ার্স ওল্ড, 8 মানে 8। খেয়াল করেন, দে ওয়ার 8 ইয়ার্স ওল্ড, তাদের বয়স 8 বছর ছিল। আপনার স্থান বা প্লেস বোঝানোর জন্য ওয়াজ ওয়ার ব্যবহার হয়। যেমন খেয়াল করেন, আই ওয়াজ অ্যাট হোম, আমি বাসায় ছিলাম। ওয়াজ মানে অতীত। যদি বলেন আমি বাসায় আছি, আই এম অ্যাট হোম।
আই ওয়াজ এট হোম। হোম মানে বাড়ি বা বাসা, এগুলো ব্যবহার হয়। তাহলে এখানে অ্যাট কেন বসলো? এটা প্রিপজিশন হিসাবে বসেছে, এটা বসবে এখানে ছোট স্থান হিসাবে। তাহলে খেয়াল করেন, আই ওয়াজ এট হোম, আমি বাসায় ছিলাম। শি ওয়াজ এট স্কুল, সে স্কুলে ছিল। দে ওয়ার ইন দ্য পার্ক, তারা পার্কে ছিল। ইন কেন ব্যবহার হচ্ছে? এগুলো প্রিপজিশন। গ্রামার নিয়ে এখানে যদি বেশি আলোচনা করি তাহলে আপনারা হয়তো ক্লাসে বুঝবেন না, এজন্য সহজে আমরা শিখে নেই, আস্তে আস্তে ইনশাল্লাহ শেখা হবে। দে ওয়ার, তারা ছিল, কোথায় ছিল? ইন দ্য পার্ক, পার্কে। সংখ্যা বা অস্তিত্ব অর্থাৎ নাম্বার বা এক্সিস্টেন্স বোঝানোর জন্য ওয়াজ ওয়ার ব্যবহার হয়। যেমন খেয়াল করেন, দিয়ার, এখানে দিয়ার তার বাংলা অর্থ আসবে না। দেয়ার ওয়াজ আ খ্যাট, ক্যাট না বলে খ্যাট বলবো, কেন? এসপিরেশন হবে, সি এসেছে, সি এর উচ্চারণ ক, স, তালব্য দন্ত সেই রকম হয়, 4 রকম। সি এর উচ্চারণ যখন ক সাউন্ড হবে তখন এসপিরেশন হবে আর কি। দেয়ার ওয়াজ আ খ্যাট, একটি বিড়াল ছিল। ওয়ান দা রুফ, রূপ মানে ছাদ, তো একটি বিড়াল ছিল ছাদের উপর, বা এভাবে আমরা বলতে পারি ছাদের উপর একটি বিড়াল ছিল, বা ছাদটির উপর একটি বিড়াল ছিল, এভাবে বলতে পারি। দেয়ার ওয়ার 5 বার্ডস, 5টি পাখি ছিল। ইন দ্য ট্রি, গাছে বা গাছটি, এভাবে বলতে পারি, বা গাছে বললেই হবে। দেয়ার ওয়ার 5 বার্ডস ইন দ্য ট্রি, গাছে 5টি পাখি ছিল। দেয়ার ওয়ার মেনি পিপল, মেনি মানে অনেক, পিপল মানে মানুষ। দেয়ার ওয়ার মেনি পিপল, অনেক মানুষ ছিল। আর একটা কথা মনে রাখবেন, পার্সন শব্দের অর্থ হলো একজন মানুষ, মানে একজন বোঝায় আর কি। পার্সনের বহুবচন হলো পিপল। দেয়ার ওয়ার মেনি পিপল, অনেক মানুষ ছিল। ইন দ্য পার্ক, পার্কে। দেয়ার ওয়ার মেনি পিপল ইন দ্য পার্ক, পার্কে অনেক মানুষ ছিল। সময়, মূল্য, আবহাওয়া বা টাইম, প্রাইস, ওয়েদার, এগুলো বোঝানোর জন্য ওয়াজ ওয়ার ব্যবহার হয়। ইউ ওয়ার লেট ইয়েস্টারডে, ইয়েস্টারডে শব্দের অর্থ হলো গতকাল, লেট মানে দেরি আর কি। তাহলে ইউ ওয়ার লেট ইয়েস্টারডে, তুমি গতকাল দেরিতে এসেছিলে। টাকার উদাহরণ, মূল্যের উদাহরণ। দ্য বুক ওয়াজ 50 টাকা, বইটির দাম 50 টাকা ছিল। দ্য রুম ওয়াজ কোল্ড, ঘরটি ঠান্ডা ছিল। চলমান অতীতকাল বোঝানোর জন্য ওয়াজ ওয়ার ব্যবহার হয়, যেটাকে বলা হয় ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা একটু ভালোভাবে শিখতে হবে। ইতিপূর্বে আমরা যে শব্দগুলো পড়েছি, ওয়াজ বা ওয়ারের পরে সরাসরি একটা নাউন অর্থাৎ নামবাচক শব্দ বসে গিয়েছে। এখানে খেয়াল করেন, যেমন ওয়াজ, এখানে আখেট, এটা একটা নাম। তো প্রতিটি স্থানে আমরা দেখতে পেরেছি যে ওয়াজ বা ওয়ারের পরে একটা নামবাচক শব্দ বসে গেছে, অর্থাৎ একটা নাউন বসে গিয়েছে, যেটাকে ইসিম বলা হয় আর কি আরবিতে। তবে এখানে খেয়াল করবেন, ওয়াজ ওয়ারের পরে নাউন না বসে ভার বসবে। ভার মানে আপনার ক্রিয়া বা কাজ, যেটাকে আরবিতে ফেল বলা হয়। যেমন রিড, রিড শব্দের অর্থ হলো পড়া। যেমন রাইট, রাইট অর্থ লেখা। যেমন প্লে, অর্থ হলো খেলা। তাহলে বুঝতে পারলাম, চলমান অতীতকাল বোঝানোর জন্য ওয়াজ বা ওয়ারের পরে আপনার একটি ভার্ব বসবে। ভার্বটা অবশ্যই V1 ভার্ব বসবে, মানে প্রেজেন্ট ফর্ম। আর ভার্বের সাথে যুক্ত হয়ে যাবে আইএনজি, আইএনজি মানে ইং,
যুক্ত হয়ে যাবে। তাহলে আমরা পড়েছি রিড, রিড থেকে বলবো রিডিং। রাইট পড়েছি, রাইট থেকে হবে রাইটিং। প্লে পড়েছি, প্লে থেকে হবে প্লেয়িং। আইএনজি যুক্ত হবে। আর অর্থটা হবে চলমান অতীত, মানে অতীতে চলতেছিল। ফেইলে মাজি ইস্তিমরারি এরকম হবে, চলমান অতীতকাল, যেটাকে ইংলিশে বলা হয় ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, ইংরেজি পড়ার জন্য গ্রামার প্রয়োজন হয় না, এটা ঠিক আছে, তবে মোটামুটি তো গ্রামার প্রয়োজন হবে। আবারও বলতেছি, ইংরেজি শেখার জন্য গ্রামারের তেমন প্রয়োজন হয় না, কিন্তু অল্প গ্রামার ছাড়া আবার ইংলিশ শেখাও যায় না। মোটামুটি গ্রামার জানতে হবে, কষ্ট করে হলেও। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, তার বাংলা অর্থ হলো চলমান অতীতকাল। তাহলে চলমান অতীতকাল বোঝানোর জন্য বাক্যের শুরুতে তো সাবজেক্ট বসতেছে, ওয়াজ ওয়ারের পরে কি বসবে? সরাসরি একটি ভার্ব বসবে, আর ভার্বটার সাথে আইএনজি যুক্ত হবে। যেমন কুক মানে রান্না করা, কুকিং। গো মানে যাওয়া, গো থেকে হবে গোয়িং। আমি যদি বলি আমি যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং। আমি খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং। এইভাবে হবে আর কি। তাহলে খেয়াল করেন, আই ওয়াজ রিডিং, আমি পড়ছিলাম, আ বুক একটি বই। তাহলে বলবো আই ওয়াজ রিডিং আ বুক, আমি একটি বই পড়ছিলাম, মানে পড়তেছিলাম। আমি যদি বলি সে একটি বই পড়তেছিল, হি ওয়াজ রিডিং আ বুক, তারা একটি বই পড়তেছিল, দে ওয়ার রিডিং আ বুক। করিম একটি বই পড়তেছিল, করিম ওয়াজ রিডিং আ বুক। আমি খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং। আমি মাদ্রাসায় যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং টু মাদ্রাসা। আমি সাহায্য করছিলাম, আই ওয়াজ হেল্পিং। আমি পড়াচ্ছিলাম, আই ওয়াজ টিচিং। শুধু ওয়াজ হবে, ওয়াজের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের পর্যাপ্ত পরিমাণ ভার্ব শিখতে হবে। আমার এই বইটার মধ্যে গুরুত্বপূর্ণ ভার্ব দেওয়া আছে। ভার্বগুলো যদি শিখতে পারেন, ইনশাল্লাহ আপনার জন্য এটাই যথেষ্ট হবে, যে ভার্বগুলো আলোচনা করা হয়েছে। আরেকটা কথা বলে দেই, এই বইটার মধ্যে যা কিছু নিয়ে আলোচনা করা হয়েছে, এই বইটা যদি কেউ কমপ্লিট করতে পারেন, তাহলে যে কোনো টপিকে আপনি ইংলিশে কথা বলতে পারবেন, অনর্গল ইংলিশে কথা বলতে পারবেন, যে কোনো ইংলিশ বই পড়তে পারবেন। আপনার জন্য একদম সহজ হয়ে যাবে। আর সম্পূর্ণ বইটা ইউটিউবে ধারাবাহিকভাবে আপলোড করা হবে। সবাই ভিডিওগুলো অন্তত দেখার চেষ্টা করবেন। ভিডিওগুলো যদি দেখেন, ইনশাল্লাহ এতেই আপনার ইংলিশ শেখা হয়ে যাবে। আর পাশাপাশি যদি বইটা থাকে, তাহলে আরো সহজ হবে ইংলিশটা শিখতে আর কি। চেষ্টা করবেন সবাই বই নেওয়ার জন্য। বইয়ের জন্য যদি যোগাযোগ করতে চান, তাহলে এই নম্বরে যোগাযোগ করবেন, 0187860 866। এই নম্বরে যোগাযোগ করবেন, অথবা আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের নাম হলো সাকারুলস ইংলিশ কেয়ার, এখানেও যোগাযোগ করতে পারেন। আচ্ছা, খেয়াল করেন তাহলে, আই ওয়াজ রিডিং আ বুক, আমি একটি বই পড়ছিলাম। এখন আমি যদি বলি আমি মাদ্রাসায় যাচ্ছিলাম, গো মানে যাওয়া, তাহলে বলবো আই ওয়াজ গোয়িং টু মাদ্রাসা। আমি ভাত খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং রাইস। আমি ঘুমাচ্ছিলাম, আই ওয়াজ স্লিপিং। আমি ঘুমাচ্ছিলাম। আমি হাঁটছিলাম, আই ওয়াজ ওয়াকিং। আমি কাজ করছিলাম, আই ওয়াজ ওয়ার্কিং। এভাবে আপনারা বাক্য তৈরি করতে পারবেন। এরপরে খেয়াল করেন, হি ওয়াজ রাইটিং, রাইট মানে লেখা, রাইটের সাথে আইএনজি যুক্ত হয়েছে। হি ওয়াজ রাইটিং আ লেটার, সে একটি চিঠি লিখছিল। রাইটিং মানে লেখা, হি ওয়াজ রাইটিং আ লেটার, সে একটি চিঠি লিখছিল। আমি একটি চিঠি লিখছিলাম, আই ওয়াজ রাইটিং আ লেটার। আমরা একটি চিঠি লিখছিলাম, উই, উই যেহেতু বহুবচন তখন ওয়ার হয়ে যাবে, উই ওয়ার রাইটিং আ লেটার। এরপরে তারা একটি চিঠি লিখছিল, দে ওয়ার রাইটিং আ লেটার। এভাবে পরিবর্তন করার চেষ্টা করবেন, একটা দিয়ে হাজার হাজার বাক্য তৈরি করার চেষ্টা করবেন। তারপরে খেয়াল করেন, উই ওয়ার প্লেই
ইং, প্লেইং, প্লে মানে খেলা, প্লে এর সাথে যুক্ত হয়েছে আইএনজি, প্লেইং। উই ওয়ার প্লেইং, আমরা খেলছিলাম। ইন দ্য পার্ক, পার্কে। আমি যদি বলি তুমি পার্কে খেলছিলে, ইউ ওয়ার প্লেইং ইন দ্য পার্ক, সে পার্কে খেলছিল। হি ওয়াজ, তখন ওয়াজ হয়ে যাবে, হি ওয়াজ প্লেইং ইন দ্য পার্ক। রহিম পার্কে খেলছিল, রহিম ওয়াজ প্লেইং ইন দ্য পার্ক। করিম পার্কে খেলছিল, করিম ওয়াজ প্লেইং ইন দ্য পার্ক। আমি পার্কে খেলছিলাম, আই ওয়াজ প্লেইং ইন দ্য পার্ক। এইভাবে বাক্য তৈরি করবে। এই 30টা বাক্যের মধ্যে যত গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে, এই শব্দগুলো আবার এখানে আলোচনা করা হয়েছে। ওয়ার্ড মিনিংস মানে শব্দ অর্থ সমূহ খেয়াল করেন। যেমন প্রথম যে শব্দটা আমরা পড়ে আসছি উপরে, মাই, 1 নং বাক্য সম্ভবত, এই যে মাই। মাই অর্থ কি, নেম অর্থ কি, এটা এখানে আবার দেওয়া হয়েছে। যেমন খেয়াল করেন, মাই, মাই এটা ইংলিশ শব্দ, এম ওয়াই, মাই। তার বাংলা অর্থ হলো আমার। আর এটা আইপি এর মাধ্যমে উচ্চারণ, আইপিএ মানে আইতে হলো ইন্টারন্যাশনাল, ফিতে ফোনেটিক্স, এতে অ্যালফাবেট, অর্থাৎ ইন্টারন্যাশনাল ফোনেটিক্স অ্যালফাবেট, আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা। আপনার একটা ইংলিশ শব্দের সঠিক উচ্চারণটা কিভাবে হবে, এটার উচ্চারণ একমাত্র আইপি এর মাধ্যমেই সঠিকভাবে লেখা যায়। এখানে খেয়াল করেন, মাই বলতে পারতেন, মই বলতে পারতেন, এম আই মি বলতে পারতেন, কোনটা হবে এটা এখানে আইপি এর মাধ্যমে স্পষ্ট দেওয়া হয়েছে। আইপি এর লেটার হলো আপনার 44টি লেটার। 44টা আইপি এর সাউন্ড শিখলে আপনি যে কোনো ইংরেজি শব্দের সঠিক উচ্চারণ বের করতে পারবেন। বা অক্সফোর্ড যে ডিকশনারি গুলো আছে, ইংলিশ টু ইংলিশ ডিকশনারি, দেখবেন ইংরেজি শব্দের পাশাপাশি আইপি এর মাধ্যমে উচ্চারণ দেওয়া, ওইখানে বাংলা কোনো ব্যবহার নাই, কারণ বাংলাতে শুদ্ধ হবে উচ্চারণ লেখা যায় না। তাহলে এখানে খেয়াল করেন, এম ওয়াই মাই, আর আইপিএ তে দেওয়া হচ্ছে, তখন আর এম বলা যাবে না, ম বলতে হবে, ম, আর এতে আ, আর এটা হলো ই, তে আ ই মিলে হলো আই, ম আই, মাই, মাই সাউন্ড। আর বাংলা উচ্চারণও দেওয়া হয়েছে, বাংলা যদিও পরিপূর্ণ শুদ্ধ হয় না, মোটামুটি তো শুদ্ধ হয়, এই হিসাবে বাংলাটাও দিয়েছে উচ্চারণ। মাই, মাই শব্দের অর্থ হলো আমার। এরপরে খেয়াল করেন, এন এ, নে না না, আর এম ই, মি, না কি হবে? দেখেন, এটা যদি আমি আইপিএ তে খুঁজি তাহলে হবে ন, এই নেই, তারপর ম, নেম। এটা কিন্তু ইংলিশ দেখে আপনি বলতে পারবেন নাম, এন এ এম ই, নাম, এটাও বলতে পারেন। বা এন এ না এম ই মি, নামি বলতে পারেন। বা এম ই মে, তা নামে, নামে হবে না নামি হবে না নেম হবে নাকি নেম হবে, কোনটা হবে তার সঠিক উচ্চারণ আইপিএ তে দেখলে আমরা বুঝতে পারবো। আইপিএ তে দেখতে পারতেছি নামে না, উচ্চারণটা হবে নেম। নেম শব্দের অর্থ হলো নাম। এরপরে খেয়াল করেন, ফ্রেন্ড, এফ আর আই ই এন ডি, ফ্রেন্ড। আইপিএ তে যদি দেখি, ফ র এ, ফ্রে ন ড, ফ্রেন্ড মানে বন্ধু। তারপরে টি আই, ঠাই, আর ই ডি, টাইরেড বা টায়ার্ড, এরকম উচ্চারণ করতে পারি। কিন্তু আইপিএ তে যখন আমি দেখব তখন দেখি ঠ আই, ঠাই, এটা হলো আ, টায়া, এরপরে ড, টায়ার্ড। তাহলে শুদ্ধ উচ্চারণটা হবে টায়ার্ড। র সাউন্ডটা অল্প করতে পারেন, না করলেও হবে। টায়ার্ড অর্থ হলো ক্লান্ত। আচ্ছা, আইপিএ আলাদাভাবে ইউটিউবে বিভিন্ন ক্লাস পাবেন, দেখবেন সার্চ দিবেন পেয়ে যাবেন ইউটিউবে ক্লাস। আইপিএটা একটু শিখে নিবেন, এই বইটা আমাদের সম্পূর্ণ প্রতিটা শব্দে আইপি এর মাধ্যমে উচ্চারণ দেওয়া আর কি। তাহলে এক্সাইটেড, যদিও এক্সাইটেড বলি, টেড হবে না, ঠিড হবে, এই যে আইপিএতে এখানে রস্বইকারের সাউন্ড দেওয়া আছে, ইক। এরপরে সাই, এখানে আইপিএতে খেয়াল করেন উপরে একটা ফুটা দেওয়া, ফুটা মানে স্ট্রেস সিম্বল, মানে চাপ দিতে হবে,
ধাক্কা দিতে হবে এখানে, তাহলে উচ্চারণটা হবে এক্সাইটেড। এক্সাইটেড, সার মধ্যে ধাক্কা দিব। এটা তো আবার বাংলাতে লেখা যাচ্ছে না, এখানে যেন ধাক্কা দেওয়া যাবে, এজন্য আইপিএ তে লেখা যায়, আইপিএ শিখতে হবে। এক্সাইটেড অর্থ হলো উত্তেজিত। খ্যাট, বিড়াল, এখানে সি এ টি। আর আইপিএ তে যদি দেখি ক, আর এই যে সাউন্ডটা এটা হলো এ, জফলা আকারের মতো এ, আর পরেরটা হলো ট, তাহলে ক এ খে, তারপর হলো ট, ক্যাট। খ্যাট অর্থ হলো বিড়াল। রুফ, ছাদ। বার্ড, এখানে খেয়াল করেন BIRD, বার্ড, র আছে এই জন্য উচ্চারণ করতেছি, কিন্তু আইপিওতে যখন বলবো ব আ বা পরে হলো ড, তাহলে উচ্চারণ হবে বার্ড। বার্ড এরকম হবে না, গার্ল এরকম উচ্চারণ করার প্রয়োজন নেই। আর এর উচ্চারণ বেশিরভাগই হয় না, কিছু নিয়ম আছে তখন হয়, সাধারণত আর এর উচ্চারণ হয় না। তবে হয় না যেন একদম এমনটা না, নিয়ম অনুযায়ী হয় না আর কি। বার্ড অর্থ হলো পাখি। এই যে দেখেন এখানে আর এর উচ্চারণ হচ্ছে। ট্রি, টি আর ডাবল ই, ট্রি বা ই ই, ট্রি। ট্রি শব্দের অর্থ হলো গাছ। মেনি, অনেক। আচ্ছা, এটা মেনি হবে না মানি হবে, যদি আমি আইপি সারা যদি খেয়াল করি, এম এ মা এন ওয়াই নি, মানি, বা বলতে পারি এম এ মা এন আই নাই, মানাই, বা এম এ মে এন আই নাই, ম্যানাই, এভাবে উচ্চারণ করতে পারি। কিন্তু এটা তো শুদ্ধ না, আমাদের শুদ্ধ উচ্চারণ জানার জন্য দেখতে হবে আইপিএ সাউন্ডটা কি। প্রথমে দেখি ফুটা, তার মানে এখানে ধাক্কা দিতে হবে, স্ট্রেস সিম্বল। তাহলে এরপরে ম, এরপরে এ, তে মে, তারপর ন, ই, ম্যানি, ম্যানি মানে অনেক। ইয়েস্টারডে, এখানে কিন্তু র আছে, কিন্তু আইপিএ তে উচ্চারণ হবে না, এই জন্য উচ্চারণটা করবো না। ইয়েস্টারডে, গতকাল। কোল্ড, ঠান্ডা। আমরা দাফে দাফে ইংলিশ শিখব, একসাথে সব শিখে নিব না, একটি একটি করে ক্লাস দিব, অল্প অল্প করে শিখবেন। 50টা ক্লাস যখন কমপ্লিট হবে তখন যে কোনো বিষয়ে আপনি বাক্য তৈরি করতে পারবেন, কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। দেখেন এক নং ক্লাসে আমরা শুধু ABCD নিয়ে আলোচনা করেছি, কারণ ইংলিশ শিখতে হলে সর্বপ্রথম লেটারগুলো শিখতে হবে। এরপরে আমরা অ্যামিজার, ওয়াজ ওয়ার এইভাবে শিখেছি। আস্তে আস্তে আমরা ইংলিশ জগতে অনেক ভিতরে চলে যাব। তো কথা হলো আপনাদের সাথে থাকতে হবে। হুট করে আপনারা চলে যাবেন যে না আমাদের তো ভালো লাগতেছে না, বা একদম প্রাথমিক থেকে ইংলিশ শিখাচ্ছে। ইংলিশ শিখতে হলে তো প্রাথমিক থেকেই শিখতে হবে। এরপর অ্যাডভান্স লেভেলের বাক্য তৈরি করা শিখবো। যেমন দেখেন এখানে প্রেজেন্টেশন 5 দেওয়া, দেখেন কত বড় বড় বাক্য, বিভিন্ন বিষয় টপিকে কথা হবে। তারপর আস্তে আস্তে এভাবে আমরা ইংলিশ শিখব, হুট করে শিখে নিব না। এখন কাজ হলো আপনারা ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন। একটা আছে না 2টা 4টা ক্লাস করলেন পরে চলে গেলেন, এইরকম কাজ করবেন না। প্রতিদিনের ক্লাস প্রতিদিন শিখে নেবেন, তাহলে দেখবেন আপনার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন।